হ্যালো ওয়েব ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। প্রিয় শ্রোতা, দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুনছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক কোনো লাইভ অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 13 মে 2025 খ্রিস্টাব্দ, 30 বৈশাখ 1432 বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। আমাদের স্টুডিওর ঘড়ির সময় বিকাল 3:30। দূরের ও কাছের যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার থেকে। আমাদের আজকের বিষয় ঘূর্ণিঝড়, সংজ্ঞা, প্রভাব, আগাম সতর্ক ব্যবস্থা ও তাৎক্ষণিক সাড়াদান পদ্ধতি। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিমের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের প্রথম পর্ব নিয়ে। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল 14 মে বুধবার একই সময়ে একই তরঙ্গে। উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সালমান। প্রিয় শ্রোতা, আজ শুনছেন অনুষ্ঠানের প্রথম পর্ব হ্যালো ওয়েব ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে লোকবেতার FM 99.2 থেকে। আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল বিকেল 3:30টায়। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে 01959438545 নম্বরে ফোন করে ঘূর্ণিঝড় বিষয়ে প্রশ্ন করতে পারবেন। লোকবেতার FM 99.2 এর ফেসবুক পেজ লগ ইন করেও অনুষ্ঠানটি সরাসরি শুনতে পারবেন। শ্রোতামণ্ডলী, মনে রাখবেন আজকের পর্বটি আপনাদের জন্য পুনঃপ্রচারিত হবে আগামীকাল একই সময়ে একই তরঙ্গে। এই আলোচনার পুরো অংশ জুড়ে থাকবেন প্রিয় শ্রোতা আপনারাই। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি আপনাদের করা অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচন করা হবে সেরা প্রশ্নটি। আর হ্যাঁ, একজন সেরা প্রশ্নকর্তা পাবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আপনার প্রশ্নের উত্তর দিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেসবাহুর রশিদ, উপপরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরগুনা। ধন্যবাদ প্রিয় অতিথি, আপনাকে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। এবারে চলে যেতে চাই স্টুডিওতে উপস্থিত অতিথির কাছে। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত এবং সংকেতের অর্থ সম্পর্কে যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে সমুদ্র বন্দরের জন্য সাধারণত 10টি সংকেত রয়েছে। তো 1 নম্বর সংকেত হলো দূরবর্তী সতর্ক সংকেত, 2 নম্বর হলো দূরবর্তী হুঁশিয়ার সংকেত, 3 নম্বর হলো স্থানীয় সতর্ক সংকেত, 4 নম্বর হলো স্থানীয় হুঁশিয়ারি সংকেত, 5, 6, 7 বিপদ সংকেত, 8, 9, 10 মহাবিপদ সংকেত। এগুলোকে আমরা আবার ভাগ করি বিভিন্নভাবে। যেমন 1, 2, 3 এটা আমরা মুখে মুখে প্রচার করি এলাকার লোকজনদেরকে সতর্ক হওয়ার জন্য,
যদি সমুদ্রে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন আমরা মানুষকে জানাই সমুদ্রে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। 1, 2, 3 আমরা মুখে মুখে মানুষকে সতর্ক করি। আর 4 নম্বর সিগন্যাল যখন দেয় তখন সমুদ্রে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন আমরা 4 নম্বর স্থানীয় হুঁশিয়ার সংকেত আবহাওয়া অধিদপ্তর দিলে আমরা মানুষকে মাইকিং করে নিরাপদে আসার জন্য বা নিরাপদে থাকার জন্য বলি। আর আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা সভা করি এবং সিপিবির স্বেচ্ছাসেবকরা, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা তখন মাইক দ্বারা মানুষকে প্রস্তুত নেওয়ার জন্য আহ্বান জানানো হয় যে আল্লাহ না করুক যদি ভবিষ্যতে সামনে যদি বড় ধরনের ঘূর্ণিঝড় হয়, 5, 6, 7 দেয় বা 8, 9, 10 দেয় সংকেত, তাহলে তারা যেন সহজেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে পারে। তো 1, 2, 3 মুখোমুখি প্রচার, 4 হলে 1, 2, 3 মুখোমুখি প্রচার, 4 নম্বর হলে একটা পতাকা, 5, 6, 7 হলে 2টা পতাকা, 8, 9, 10 মহাবিবাহ সংকেত দিলে 3টা পতাকা আমরা টানায় মানুষকে সতর্ক করি। আর 4 নম্বর সংকেত দিলে আমরা মেগাফোন দিয়ে প্রচার করি, 5, 6, 7 মেগাফোন দিয়ে প্রচার করি এবং 8, 9, 10 হলে আমরা মেগাফোন এবং হ্যান্ড সাইনের মাধ্যমে মানুষকে অবহিত করি। জি ধন্যবাদ। আমরা সতর্ক সংকেত সম্পর্কে জানলাম। ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জানা এবং জনগণকে জানানো কেন গুরুত্বপূর্ণ, আপনার অভিজ্ঞতার আলোকে যদি শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলেন। জি, সতর্ক সংকেত জানা এবং জানানো এটি কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সতর্ক সংকেত জানা যেমন প্রয়োজন তেমনি মেনে চলাও প্রয়োজন। যেমন আমরা দেখেছি সিডরে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে আমরা জানতাম না বা মেনে চলি নাই, কিন্তু মহাসেন, আমফান বা ঘূর্ণিঝড় রেমাল এই থেকে আমরা কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়েছি। আমরা সতর্ক হয়েছি সময় মতো এবং আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা নিরাপদে গিয়েছি, ফলে আমাদের জান ও মালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। তাহলে আমরা যদি পূর্ব প্রস্তুতি নেই এবং আমরা যদি নিরাপদে যাই তাহলে আমাদের জান ও মালের এবং পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি কম হবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ। এবারে আপনার কাছে প্রশ্ন, ঘূর্ণিঝড়ের এই সময়টাতে মানুষের পারিবারিক এবং সামাজিক বা অর্থনৈতিক কী ধরনের সমস্যা হয়ে থাকে বলে আপনি মনে করেন? আসলে পারিবারিক, সামাজিক, যেমন পারিবারিক আমাদের যা অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে, সমাজের যেমন আপনার আবহাওয়ার বা পরিবেশের ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার সম্ভব হলো আমাদের পূর্ব প্রস্তুতি যদি আমরা সঠিকভাবে নেই তাহলে এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের হবে না। আর যদি আমরা পূর্ব প্রস্তুতি না দিই তাহলে আমাদের পারিবারিক, সামাজিক অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন আপনার ঘর বাড়ি ভেঙে যেতে পারে, আমাদের যদি প্রস্তুতি সময় মতো না নেই আমাদের দলিল, তারপরে স্বর্ণালংকার, নগদ টাকা এগুলো নষ্ট হতে পারে, আমাদের পশু পাখির নষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে আমাদের। জি, আপনি যেমনটা বলছিলেন আসলে ঝড় আসলে সেখানে ক্ষতি চলে আসে এবং বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমরা যারা আছি প্রতি বছরই কোনো না কোনো ঝড়ের আঘাতে কবলে পড়ি এবং এখানে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং সেটি সামাজিক বা অর্থনৈতিক উভয় ক্ষতি হতে পারে। এবারে আপনার কাছ থেকে জানতে চাই, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগে আঘাত হানার সময় আন্দাজ করা যায় না অনেক সময়। জলবায়ু পরিবর্তন কি, এই বিষয়টা সম্পর্কে শ্রোতাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে ঠিক এই মুহূর্তে যেমন বরগুনা সদর উপজেলার রোদ, মেঘ, বৃষ্টি, তাপমাত্রা এবং প্রবাহিত বাতাসের যে অবস্থা তাকে আমরা বিকালের বেলার আবহাওয়া বলবো। এবং আবহাওয়া আজকের দিনে কি হবে, কীরকম রোদ থাকবে, কীরকম বৃষ্টি হবে, এবং 2 দিনের কীরকম আবহাওয়া থাকবে, 3 দিনের কীরকম আবহাওয়া থাকবে বা 7 দিনের কীরকম আবহাওয়া থাকবে, এটা আমরা সাধারণত বা বলে থাকি। আবহাওয়াটা হলো এরকমই যে দৈনিক বা সাপ্তাহিক আমাদের রোদ কীরকম হবে, বৃষ্টি কীরকম হবে, এই ধারণাটা আমরা আবহাওয়া অফিস থেকে পেয়ে থাকি। আর জলবায়ু পরিবর্তন হলো 25 থেকে 30 বছরের একটা গড় আবহাওয়ার যে তাপমাত্রাটা বা বাতাস বা তাপমাত্রা থাকে সেটাকে আমরা গড় করি। যেমন আমরা 25-30 বছর দেখা যাচ্ছে যে আমাদের আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে।
25 বছর আগে দেখা যেত যে 6টা ঋতু ছিল, সময় মতো বৃষ্টি হইতো, সময় মতো রোদ থাকতো, সময় মতো শীত আসতো। কিন্তু দেখা যাচ্ছে 25-30 বছরের পরে যে আমাদের সময় মতো বৃষ্টি হচ্ছে না, অসময়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, দুর্যোগের মাত্রা বাড়তেছে, ঘূর্ণিঝড়ের মাত্রা বাড়তেছে। তো এই সব ফলে দেখা যাচ্ছে যে 25-30 বছরে আমাদের আবহাওয়ার অনেক একটা বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটাকে জলবায়ু পরিবর্তন বলে আমি মনে করি। জি, এই যে পরিবর্তনটা এটি কেন হয় এবং আমরা এর উপর এর কি প্রভাব আসলে দেখছি? আপনি পরিবর্তনগুলোর কথা বললেন, এবং এই পরিবর্তনের ফলে আসলে কি ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি? আসলে এইগুলো হচ্ছে গ্রিন হাউস এফেক্ট একটা ব্যাপার আছে। আমাদের তাপমাত্রা, মূলত কারণ হলো তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা কেন বৃদ্ধি হচ্ছে? কারণ আমরা গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। পৃথিবীতে দেখা যাচ্ছে যে গ্রিন হাউস এফেক্টের কারণে বিভিন্ন ধরনের যেই ইগুলা বলে যে সিএফসি নামক যে গ্যাস বিভিন্ন শ্রেণী নির্গত হচ্ছে, সেগুলো আমাদের ক্ষতি করতেছে, এবং বিভিন্নভাবে গাছপালা কাটা হচ্ছে, এবং এসি ব্যবহার এবং গাড়ির দূষণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে যে আমাদের উত্তর মেরুর বরফগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে কী হচ্ছে? সমুদ্রে পানির স্তরগুলো বেড়ে যাচ্ছে, যার ফলে নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। তো নিম্নাঞ্চলে যে মানুষগুলো বসবাস করতো তাদের আরেক জায়গায় গিয়ে বসবাস করতে হবে, এই যে একটা ক্ষতি হচ্ছে মানুষের, এবং ফসলের খুব ক্ষতি হচ্ছে। যে মিঠা পানিতে যে ফসলগুলো হতো, লোনা পানিতে সে ফসলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৎস্য চাষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিভিন্ন ক্ষতির কারণে আমাদের সমাজে মানুষের অর্থনৈতিক, সামাজিক অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, যা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক সময় দূরও হয়ে পড়ে। এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝড়গুলো প্রতি বছর হচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার জন্য বা এই জলবায়ু পরিবর্তন যাতে না হয় সেক্ষেত্রে আমাদের কি ধরনের সতর্ক বা হুঁশিয়ারি সংকেত আমাদের জন্য প্রস্তুতিমূলক কি ধরনের কাজ করা উচিত বলে আপনি মনে করেন? এটা হলো যে ক্ষতিগুলো হচ্ছে, আমরা যদি বেশি বেশি গাছপালা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেই, এবং বেড়িবাঁধগুলো যদি উঁচু করি, আশ্রয়কেন্দ্রগুলোকে যদি আমরা বেশি পরিমাণে তৈরি করি, এবং পুকুর পাড়গুলো যদি উঁচা করি, এই সব কাজগুলো যদি আমরা পদক্ষেপগুলো যদি গ্রহণ করি, তাহলে আমাদের সামাজিক এবং পারিবারিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতিগুলো অনেক কমে যাবে। জি, ধন্যবাদ। আমরা এবার একটি প্রশ্ন নিতে চাই। অনেকক্ষণ ধরে বন্ধুরা ফোন দিচ্ছেন। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম, আমি মিথিলা বলছিলাম। আমার একটি প্রশ্ন ছিল যে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত শোনার পরে আমাদের কি করণীয় বা আমরা কি করব? জি, ধন্যবাদ মিথিলা আপনাকে। আমাদের শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন বিপদ সংকেত শোনার পরে আমরা কি করব। বিপদ সংকেত শোনার পরে আমরা যেটা করব, আমাদের পারিবারিক প্রস্তুতি আগে নিব, আমাদের কিছু শুকনা খাবার মজুদ রাখবো, আমাদের যে দলিল, টাকা পয়সা, এগুলো আমরা হেফাজত করব, সাথে নিয়ে নিব। যখন আমরা আশ্রয়কেন্দ্রে যাব তখন যেন আমাদের সাথে থাকে, এবং আমাদের যে পশু পাখি, গরু ছাগল আছে সেগুলোকে বাঁধন খুলে দেব বা নিরাপদ স্থানে রাখবো, এবং আমরা নিরাপদ স্থানে চলে যাব। এবং বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন, বিকলাঙ্গ শিশু আছেন যারা, এবং ছোটো ছোটো শিশু যারা আছেন, বৃদ্ধ মহিলা যারা আছেন, তাদেরকে আমরা আগেই আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব, যাতে ঝড় শুরু হয়ে গেলে তাদেরকে নিয়ে যাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে আমরা আগেই নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জি, অবশ্যই আমাদের যারা শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, প্রতিবন্ধী যারা রয়েছে, অর্থাৎ এদেরকে বিপদ সংকেত শোনার পরেই তাদেরকে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া উচিত। এবারে আপনার কাছ থেকে জানতে চাই যে মহাবিপদ সংকেতের ক্ষেত্রে আসলে করণীয় কি? মহাবিপদ সংকেত দিলে আমরা কোনো মতেই আর বিলম্ব করব না, আমরা নিরাপদ স্থানে চলে যাব। কোনো কারণে যদি আমরা নিরাপদ দূরে বড় বিল্ডিংয়ে যেতে না পারি, তাহলে আমাদের আশেপাশে যে নিরাপদ বাড়িগুলো আছে, শক্ত মজবুত বাড়িগুলো আছে, সেখানে আমরা
অবস্থান নিব এবং আমাদের যদি তখন গরু ছাগলগুলো যদি আমরা নিরাপদের আগে না নিতে পারি তখন আমরা বাঁধনগুলো খুলে দিব যাতে গরু ছাগলগুলো একটা নিরাপদ স্থানে চলে যেতে পারে এবং আমরা এই বিশেষ করে টিউবওয়েলের ঢাকনাগুলো খুলে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখবো যাতে পানিতে লোনা পানি বা অবিশুদ্ধ পানিগুলো যাতে ঢুকতে না পারে। এইভাবে আমরা আমাদের পানিগুলো নিরাপদ পানিগুলো রাখবো এবং আমরা যে বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলোর সাথে রাখবো যাতে ঘূর্ণিঝড়ের পরে যাতে আমরা বিশুদ্ধ পানির আমাদের কোনো সমস্যা না হয়। জি ধন্যবাদ, অনেক তথ্যবহুল বিষয়গুলো পেলাম। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মারিয়া। স্টুডিওর ভিতরে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড়ের পরে করণীয়। জি ধন্যবাদ মারিয়া আপনাকে। মারিয়া জানতে চেয়েছেন যে ঘূর্ণিঝড়ের পরে আসলে কি ধরনের সতর্কতা বা কি করা উচিত। ঘূর্ণিঝড়ের পরে আমরা যেটা সাধারণত করি, ঘূর্ণিঝড়টা থেমে গেলে, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে ঘূর্ণিঝড়ের সময় আমরা কখনো বের হব না, তখন আমরা নিরাপদে থাকবো। ঘূর্ণিঝড়ের পরে প্রথম যে কাজটা হবে আমাদের, যারা বিশেষ করে আমরা স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট এবং সিপিবি স্বেচ্ছাসেবকরা যারা দুর্যোগ মোকাবেলায় কাজ করি, তাদের প্রধান কাজ হলো আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার করা, যাতে জেলা পর্যায়ে বা রাজধানী থেকে যাতে গাড়িগুলো আসতে পারে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো বা সেনাবাহিনী বা নৌবাহিনীর গাড়িগুলো যাতে আসতে পারে আমাদেরকে উদ্ধার করে, যারা দুর্যোগে কবলিত হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য রাস্তাঘাটগুলো পরিষ্কার করা এবং যারা আহত হয়েছেন দুর্যোগে তাদেরকে খুঁজে বের করা, তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা। এইভাবে আমরা এই ঘূর্ণিঝড়ের পরে এই কাজগুলো আমরা করতে পারি। জি ধন্যবাদ। আমরা আরও একটি ফোন নিয়ে নিব, দেখি কোন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম, আমি মনি বলছি ডাকুরতলা থেকে। জি, স্টুডিওতে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা টক শোর আয়োজন করার জন্য। আসলে আমার প্রশ্ন হলো, ঘূর্ণিঝড় বলতে আমরা কি বুঝি, কোনটাকে আমরা ঘূর্ণিঝড় বলবো? জি ধন্যবাদ মনি আপনাকে। মনি জানতে চেয়েছেন ঘূর্ণিঝড় বলতে আসলে আমরা কি বুঝি। আমরা বিভিন্ন ধরনের ঝড় দেখে থাকি, তার মধ্যে কোনটাকে আমরা ঘূর্ণিঝড় হিসাবে বিবেচনা করব? আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি যে ঘূর্ণিঝড়টা হলো সাগরে যেটা সৃষ্টি হয়, গভীর সমুদ্রে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলি। ঘূর্ণিঝড়টা হলো মূলত যখন আমাদের গরমকাল আসে, মৌসুমী বায়ুর আগমন ঘটে তখন হয়, এবং যখন আমাদের শীতকাল আসে, মৌসুমী বায়ুর প্রস্থান ঘটে, তখন সাধারণত ঘূর্ণিঝড়গুলো হয়। ওই সময় সূর্যের আলোগুলা খুব তীব্র থাকে এবং তারা খাড়াখাড়িভাবে দেয়। ওই সময় যদি সূর্যের তাপ একটা সমুদ্রে কোনো স্থানে যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে পড়ে, ওই স্থানের বায়ুগুলো হালকা হয়ে উপরে উঠে যায়, শূন্যতার সৃষ্টি হয় এবং ওই শূন্যতার আশেপাশে যে ঠান্ডা বা ভারী বাতাসগুলো আছে ওগুলা কেন্দ্রের দিকে চলে আসে। এই কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণনকেই ঘূর্ণিঝড় বলে। জি, ঘূর্ণিঝড় সম্পর্কে আশা করি মনি আপনি বুঝতে পেরেছেন। আসলে জলোচ্ছ্বাস বলতে কি বোঝায়, কোনটাকে জলোচ্ছ্বাস হিসেবে আমরা বিবেচনা করব? আসলে জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড বাতাস থাকে, যখন পানিগুলো ফুঁসে ওঠে এবং ওই পানিগুলো যখন অত্যধিক গতিবেগে উপকূলে এসে আঘাত হানে, স্বাভাবিক জোয়ারের থেকে 5-7 ফুট পানির উচ্চতা বেড়ে যায়, সেটাকেই সাধারণত জলোচ্ছ্বাস বলে। জি ধন্যবাদ। অনেক বন্ধুদের প্রশ্ন, অনেকের SMS আমরা দেখতে পাচ্ছি। আমরা এবারে আপনার কাছ থেকে জানতে চাই যে প্রবল ঝড়ের সময় বা ঘূর্ণিঝড়ের সময় দরজা বা জানালার কাছে থাকা এটি কতটা নিরাপদ, বা এটি নিরাপদ না হিসেবেই আমরা জানি, এটি নিরাপদ না কেন? আসলে ঝড় চলাকালীন সময়ে ঘূর্ণিঝড়ের যে হাওয়া, যেটা বাতাস প্রচণ্ড আকারে থাকে, সেটা মিসাইল বা রকেটের মতো প্রচণ্ড গতি লাভ করে। সেই গতিতে অনেক গাছপালা ভেঙে তারপরে বিভিন্ন ড্রাম বা বিভিন্ন বস্তু আমাদের ঘরের ভিতরে আঘাত হানতে পারে, জানলা দিয়ে আঘাত হানতে পারে। আঘাত হানার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সেই প্রচণ্ড বাতাস থেকে সেই সময় এইগুলো দরজা জানলাগুলো বন্ধ করে রাখা উচিত এবং নিরাপদ স্থানে থাকা উচিত। জি, আমাদের বন্ধু শিরিন SMS করে জানতে চেয়েছেন, মানুষ সবসময় ঘূর্ণিঝড়ের বদলে অনেক সময় হারিকেনের কথা বলে, এটি হারিকেন বলে কেন? ঘূর্ণিঝড়টাকে অনেক সময় হারিকেন হিসেবে বলা হয়। আসলে কি হারিকেনের কথাটা বিবেচনা করি, কারণ হারিকেনের মাধ্যমে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়
আর আমাদের দেশে সব ঘূর্ণিঝড়ের যে হারিকেন হবে সেটা বলা যায় না, যে কোনো ঘূর্ণিঝড়ও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন ঘূর্ণিঝড় রেমাল কিছুদিন আগে হয়েছে, সেটা সিগন্যাল উড্র করা হয়েছে কর্তৃপক্ষ আবহাওয়া অধিদপ্তর, তারপরে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যে কোনো ঘূর্ণিঝড়ে আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা বিপদাপন্ন এলাকায় বসবাস করে এবং বেড়িবাঁধের বাইরে বসবাস করে, যাদের দুর্বল ঘরবাড়ি, তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে ছোটোখাটো ঘূর্ণিঝড়ের মাধ্যমেও। এই জন্য ঘূর্ণিঝড় থেকে আমরা এই হারিকেন এই সম্পন্ন ঘূর্ণিঝড়ের কথাই বেশি বলি, কারণ হারিকেন সম্পন্ন ঘূর্ণিঝড় হলে প্রচুর ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন ছোটোখাটো ঘূর্ণিঝড়ও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, এই জন্য ঘূর্ণিঝড়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। জি ধন্যবাদ। আমাদের বন্ধু সাইফুল SMS করে জানতে চেয়েছেন যে ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলের জনগণের পূর্ব পরিস্থিতিতে সহায়তামূলক কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের এ মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আসলে কী ধরনের কার্যক্রম সহায়তামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বিশেষ করে এই রেডিও শোটির কথা বলতে পারি। এই রেডিও শোয়ের মাধ্যমে আপনাদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রয়োজনীয় সকল তথ্য পাবেন এবং প্রশ্ন করে ভালোভাবে বুঝে নিতে পারবেন। বিশেষ করে আমরা যে প্রস্তুতিগুলো নিব, আমরা যেমন সিপিপির স্বেচ্ছাসেবক, এই রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক আমরা ইউনিয়ন পর্যায়ে মিটিং করেছি, উপজেলা পর্যায়ে মিটিং করেছি এবং আমরা ডিসি স্যারের সাথে মিটিং করেছি যে এপ্রিল মে মাস যেহেতু একটা ঘূর্ণিঝড় মৌসুম এবং এই মে মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আমরা ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয় তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে আমরা মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আশ্রয়কেন্দ্রে গেলে মানুষকে আমরা কিভাবে নিরাপদে রাখার চেষ্টা করব, তাদেরকে শুকনা খাবার এইসব প্রস্তুতি নেওয়ার জন্য আমরা অলরেডি অনেকগুলো সভা করেছি, যাতে আমাদের এই এলাকায় মে মাসের শেষের দিকে যদি কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং আমাদের উপকূলে যদি আঘাত আনে, সেই আঘাত থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা নিয়েছি। জি ধন্যবাদ। আমাদের সাথে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে সোহাগ মিয়া আছে, সাবেক যুব প্রধান বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট। তিনি জানতে চেয়েছেন বরগুনা জেলায় কতগুলো আশ্রয় কেন্দ্র আছে এবং কিল্লা আছে কতগুলো। এ বিষয়টি সম্পর্কে যেহেতু প্রশাসনিক তথ্য, এই বিষয়টা সম্পর্কে সোহাগ ভাই যে বিষয়টি জানতে চেয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যে বরগুনার আশ্রয় কেন্দ্র যেগুলো আছে এবং কিল্লা আছে সেটির সংখ্যাটি কত হতে পারে বা এটি পর্যাপ্ত কিনা? আসলে আমি নতুন আসছি তো এই ব্যাপারে আমার কাছে সঠিক তথ্যটা নেই, এটা আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয় বলতে পারবেন সঠিকভাবে। তা আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে এবং এই মুজিব কিল্লা বা যে কিল্লাগুলো আছে, সেই কিল্লাগুলো আমাদের মনে হয় যে এখন পর্যাপ্ত আশ্রয় ব্যবস্থা করা সম্ভব, কারণ এখন আশ্রয় কেন্দ্রগুলো তো আছে, এর পাশাপাশি আমাদের যে অফিস আদালত এবং স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে এবং মানুষের যে বিল্ডিংগুলো আছে, এগুলো যদি আমরা সবাইকে যদি আশ্রয় দেওয়ার চেষ্টা করি তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি সোহাগ ভাই, আপনি আপনার উত্তর আশা করি পেয়েছেন। আমাদের সাথে সাজিদ আছেন চালিতাতলি থেকে, SMS করে লিখেছেন উপকূলের তীরে শক্ত গাঁথনির ঘর রয়েছে, ঘূর্ণিঝড়ের সময় কি আমি ঘর সরিয়ে নেব কিনা বা এখানে আশ্রয় নিতে পারবো কিনা? আসলে ওই সময় তো ঘর সরিয়ে নেওয়া সম্ভব হয় না, ঘরের জায়গায় থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব এপ্রিল মে মাস যেহেতু ঘূর্ণিঝড় মৌসুম, সেই সময় আমরা চেষ্টা করব যে ঘরের বাঁধনিগুলোকে শক্ত করে বেঁধে রাখার জন্য এবং যদি কোনো খুঁটি চেঞ্জ করতে হয় সেগুলো চেঞ্জ করব এবং আমাদের ভিটাগুলোকে একটু উঁচা করব, ঘরের ছাদগুলোকে একটু নিচে করব, যাতে আশেপাশে বেশি করে গাছ লাগাবো, যাতে প্রচণ্ড ঝড়ে যাতে আমাদের চালগুলা উড়ে না যায় এবং জলোচ্ছ্বাসে যাতে আমাদের এই ঘরে পানি না উঠতে পারে, এই জন্য আমরা ঘরের ভিটাগুলোকে উঁচা করব এবং প্রচুর পরিমাণে গাছপালা লাগাবো যাতে আমাদের এই ঘরে বাতাস না লাগে। জি, আমাদের সাথে সাগর SMS করে জানতে চেয়েছেন যদি ঝড়ের সময় কেউ আহত হয় সেক্ষেত্রে আহত হলে তাকে রক্ত দেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন। আমরা যেটা বুঝি যে আশ্রয় ঝড়ের সময় যে আমাদের আশেপাশে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে বা শক্ত বাড়ি ঘরগুলো আছে যেগুলো আমাদের জন্য নিরাপদ আমরা মনে করি, সেইখানে আমরা যাব এবং আমরা ঘূর্ণিঝড় মৌসুমে বিশেষ করে এপ্রিল মে মৌসুমে আমরা আমাদের কোন এলাকায় গেলে আমাদের জন্য ভালো হয়, কোন এলাকাটা আমাদের জন্য নিরাপদ, এটা আমরা আগে থেকে জরিপ করে রাখবো, সঠিক নির্বাচন করে রাখবো, যাতে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সাথে সাথে যখন সরকার অপসারণের নির্দেশ দিবে তখন সাথে সাথে যেন আমরা নিরাপদে যেতে পারি। সেই আশেপাশে যেই জায়গাগুলো যাব সেগুলো
আমরা নির্বাচন করে রাখবো। জি ধন্যবাদ। আমাদের কাছে সোহাগ মিয়া আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানতে চেয়েছিলেন বরগুনার আশ্রয় কেন্দ্র সম্পর্কে। ইতিমধ্যে তথ্যটি আমরা হাতে পেয়েছি, সেই বিষয়টি সম্পর্কে যদি আশ্রয়ে আমাদের মোট বরগুনা জেলা 773টি আছে এবং কিল্লার সংখ্যা রয়েছে 3টি। জি সোহাগ ভাই, আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি। 773টি আমাদের হচ্ছে আশ্রয় কেন্দ্র এবং 3টি আছে কিল্লা, নাকি 673টি। আশা করি সোহাগ মিয়া আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদের সাথে মোহাম্মদ দিদার মোল্লা আছেন কমেন্ট করে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। এরপরে আমরা পরের প্রশ্ন যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি লামিয়া মোহিনী কালীর তবক থেকে লিখেছেন ঝড়ের সতর্ক সংকেত সম্পর্কে জানতে চেয়েছেন। ঝড়ের সময় যখন এই সংকেতগুলো প্রদান করা হবে তখন আমরা কি করব? তখন আমাদেরকে অবশ্যই নিরাপদে যাওয়ার চেষ্টা করতে হবে এবং নিরাপদে যেতে হবে। বেশি বেশি রেডিওর খবর শুনতে হবে এবং সিপিপি স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেই তথ্যগুলো প্রচার করে সেই তথ্যগুলো ভালো করে শুনবো এবং সেই তথ্যগুলো শুনে আমরা তখন যেই কাজগুলো আমাদের করার দরকার সেগুলো আমরা করব এবং যেই নির্দেশনাগুলো আমাদের জন্য সরকার, রেড ক্রিসেন্ট, সিপিপি প্রদান করবে সেই নির্দেশনাগুলো আমরা মেনে চলব। জি শ্রোতা, লামিয়া মোহিনী আপনি আশা করি বুঝতে পেরেছেন যে ঝড়ের সময় কী ধরনের সতর্ক অবস্থায় থাকা উচিত এই বিষয়টি। এরপরে আমরা আরেকটি ফোন নিয়ে নেব। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবুল ইসলাম, আমি জেলখানা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমরা ঝড়ের মৌসুমে ঘরবাড়ি কিভাবে নিরাপদ রাখবো? জি ধন্যবাদ। একটু আগেও উত্তরটি বলেছেন, আপনি হয়তো বা শেষের দিকে এসে যুক্ত হয়েছেন। ঝড়ের মৌসুমে ঘরবাড়ি নিরাপদ রাখার জন্য কি করণীয় এই বিষয়টি সম্পর্কে রবিউল জানতে চেয়েছেন। আচ্ছা, যেটা আমরা আগেই বলেছি যে ঘর বাড়িগুলোকে আমরা পোক্ত করে বেঁধে রাখবো খুঁটিগুলা, এবং খুঁটিগুলো যদি দুর্বল খুঁটি থাকে সেগুলোকে আমরা পরিবর্তন করে নতুন খুঁটি লাগাবো এবং আমাদের যে ভিটাগুলো আছে সেগুলোকে একটু উঁচা করবো এবং আশেপাশে আমরা ঘরের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করব যাতে আমাদের ঝড়ের সময় বাতাসগুলো কম লাগে আমাদের ঘর বাড়িতে। জি ধন্যবাদ রবিউল, আশা করি উত্তর পেয়েছেন। সোহাগ মিয়া কমেন্টে লিখেছেন বরগুনার সিপিপি অনেক অ্যাক্টিভ, বর্তমানে বরগুনার উপপরিচালক মহোদয় অনেক সুন্দর মনের মানুষ। জি অবশ্যই ধন্যবাদ সোহাগ মিয়া আপনার সুন্দর মতামতের জন্য। আমরা আরেকটি ফোন নিয়ে নেব। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নিমুদি। জি, আমার ঠিকানা হচ্ছে ছোটখালি। আমার প্রশ্ন হচ্ছে, খোলা মাঠে বা রাস্তায় থাকলে ঝড় শুরু হলে কি করণীয়? জি ঝড় খোলা মাঠে বা রাস্তায় থাকলে সেই সময় যদি ঝড় শুরু হয় সেক্ষেত্রে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য বা সেই সময়টাতে আসলে কি করণীয় এই বিষয়টি জানতে চেয়েছেন নুরুন নবী। যেটা আমরা সাধারণত খেয়াল করি, ঝড়ের সময় খালি মাঠে বা রাস্তায় আটকে গেলে বিদ্যুতের তার ও গাছপালা থেকে দূরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াটা সমীচীন বলে আমি মনে করি। জি ধন্যবাদ। আমরা পরে দেখতে পাচ্ছি আছেন SMS-এ ঝড়ের সময় কোন জিনিস হাতের কাছে রাখবো এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের বন্ধু তাইজুল। তখন আসলে কি আমাদের মানে মৌলিক যে জিনিসগুলো দরকার সেই সময়, বিশেষ করে আমাদের শুকনা খাবার লাগবে, তারপরে আমাদের এই যে টাকা, ঘরের নগদ টাকাগুলো থাকে, স্বর্ণালঙ্কার, দলিল এবং রেডিওর মাধ্যমে যেহেতু আমরা নির্দেশনাগুলো জানতে পারবো আবহাওয়া অধিদপ্তর আমাদের পরবর্তীতে কী করণীয়, এই জিনিসগুলো বিশেষ করে আমরা সাথে রাখবো। জি ধন্যবাদ। মাঝের চর থেকে রাসেল যুক্ত হয়ে SMS-এ লিখেছেন ঝড়ের সময়টাতে বেশি ঝুঁকিতে থাকে কারা, আর সে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। যদিও আমরা একটু আগে বিষয়টি বলেছি, তারপরে যদি আর একটু ক্লিয়ার করেন। ঝড়ের সময় সাধারণত নারীরা, শিশুরা, গর্ভবতী মহিলা, বিকলাঙ্গ শিশু, এরাই সাধারণত ঝুঁকির মধ্যে থাকে। কারণ তাদেরকে যদি আমরা সঠিক সময়ে আশ্রয়কেন্দ্রে না নিতে পারি, ঝড়ের সময় যদি তাদেরকে নিয়ে যাই তাহলে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত আরও বেশি হয়। জি ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন লোকবেতার FM 99.2, চলছে হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। 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 রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড
জি ধন্যবাদ অতিথি। এবারে আপনার কাছ থেকে জানতে চাই ঝড়ের পরের যে সতর্কতা বা ঝড় পরবর্তী সময় আমাদের কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ঝড়ের পরে খুব সাবধানে রাস্তা চলাফেরা করা উচিত, কারণ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়তে পারে, বিদ্যুতের তারে পা পড়তে পারে, অথবা জলাবদ্ধ স্থান বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওই সব স্থানে আমাদের না যাওয়াটাই ভালো। তখন ফায়ার সার্ভিসের লোকজনরা আসবে, তারা এসে যখন রাস্তাঘাট পরিষ্কার করবে, বিদ্যুতের খুঁটি পরিষ্কার করবে, তারগুলো সরিয়ে ফেলবে, তখন আমরা নির্বিঘ্নে চলাচল করব। যে পর্যন্ত প্রশাসন না বলে সে পর্যন্ত আমরা আস্থাকেন্দ্র থেকে বের হব না। জি ধন্যবাদ। আমাদের সাথে ফারজানা জেলখানা থেকে SMS করে লিখেছেন ঝড়ের পরের ক্ষয়ক্ষতির বিষয়ে কার সঙ্গে যোগাযোগ করব, যে ঝড় পরবর্তী সময়ে যে ক্ষতিগুলো হয়ে থাকে সেটি জানানোর জন্য কার সাথে যোগাযোগ করা যেতে পারে? আসলে আমি যেটা মনে করি যে এই পর্যায়ে আমরা গ্রামের লোকজনরা জানি সাধারণত যে ঘূর্ণিঝড়ের মোকাবেলা কারা কাজ করে। সিপিবি স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এরা সাধারণত ঘূর্ণিঝড় মোকাবেলায় বা প্রস্তুতিতে কাজ করে থাকে এবং তারা ঘূর্ণিঝড়ের পূর্বে জরিপ করে এবং ঘূর্ণিঝড়ের পরে জরিপ করে যে কী ধরনের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কী ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়গুলো জানতে হলে আমরা সিপিবি স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের প্রতিনিধি, মেম্বার ও চেয়ারম্যানদের সাথে আমরা যোগাযোগ করব। জি ধন্যবাদ। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে বন্ধু ফোন দিচ্ছেন। হ্যালো, শুভেচ্ছা বন্ধু, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম। আমি প্রথমে ডেসক্রিপশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে আমাদের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত? জি ধন্যবাদ স্বর্ণা আপনাকে। স্বর্ণা জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে আমাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখা উচিত। আসলে আমি যেটা এর আগেও বলেছি যে আমাদের যে মৌলিক জিনিসগুলো ওই সময়ের জন্য আমাদের মৌলিক জিনিস হলো আমাদের শুকনা খাবার, আমাদের রেডিওটা জানা, যে পরবর্তী সরকার বা আবহাওয়া অধিদপ্তর আমাদের জন্য কী কী নির্দেশনা প্রদান করেন এগুলো রাখতে হবে, এবং আমাদের নগদ টাকা এবং আমাদের যে দলিল স্বর্ণালঙ্কারগুলো আছে যেগুলো আমাদের হারাই যেতে পারে বা চুরি যেতে পারে, এই জিনিসগুলো আমরা সাথে রাখবো। এবং আমরা বিশেষ করে স্বাস্থ্য নিরাপত্তার জন্য মাস্ক এবং আপনার এই ওষুধপত্র, এই জিনিসগুলো আমরা সাধারণত রাখবো এবং শুকনা কিছু খাবার রাখবো আমরা, যাতে আস্তে এখানে বলা যায় না একবেলা, দুই বেলা, তিন বেলা আমাদের থাকতে হতে পারে। এই জন্য আমরা শুকনা খাবারগুলো সাথে রাখবো যাতে আমরা প্রয়োজনে খেতে পারি। জি ধন্যবাদ স্বর্ণা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখতে পাচ্ছি সোহাগ মিয়া কমেন্টে লিখছেন, আমি নিজেও একজন সিপিপি সদস্য। জি ধন্যবাদ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থাকার জন্য। ইলিয়াস হোসেন আছেন আমাদের সাথে, অসাধারণ একজন মানুষ উনি, আপনাকে নিয়ে লিখেছেন। ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস হোসেন আমাদের সাথে থাকার জন্য। এবারে অতিথি আপনার কাছ থেকে জানতে চাই, ঘূর্ণিঝড় চলাকালীন সময় আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত, এই বিষয়টি সম্পর্কে শ্রোতাদের যদি আরেকটু ক্লিয়ার করেন। আসলে ঘূর্ণিঝড় চলাকালীন সময় আমরা যেটা করব, আমরা নিরাপদে থাকবো। 1 নম্বর, আমরা রাস্তাঘাটে বের হব না, কারণ বের হলে আমাদের উপর গাছ পড়তে পারে, বিদ্যুতের খুঁটি পড়তে পারে। এই জিনিসগুলো আমরা সাবধানতা অবলম্বন করব এবং পরিবারে যারা নারী, গর্ভবতী মহিলা আছে, বৃদ্ধ, তাদেরকে আমরা আগে নিরাপদে নিয়ে যাব। এই বৃষ্টির পানিগুলো সংরক্ষণ করব যাতে আমরা 2, 4, 5 দিন নিরাপদ পানি খেতে পারি। নিরাপদ পানি না খেলে আমাদের কি হবে, রোগ বেড়ে যাবে। তো এই সময় আমরা যেটা করব যে বৃষ্টির পানিগুলো সংরক্ষণ করব এবং আমাদের যে টিউবওয়েলগুলো আছে সেগুলোর মাথাগুলো খুলে আমরা এই পলিথিন দিয়ে মুড়ে রাখবো, যাতে এই জলোচ্ছ্বাসের বা ঘূর্ণিঝড়ের পানিগুলো যাতে, ময়লা পানিগুলো যাতে ওই টিউবওয়েলে না প্রবেশ করতে পারে। এবং ঘূর্ণিঝড় যখন থেমে যাবে তখন আমরা আবার ঢাকনা লাগিয়ে আমরা বিশুদ্ধ পানিগুলো ব্যবহার করতে পারবো। জি ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন লোকবেতার FM 99.2, সরাসরি শুনতে পাচ্ছেন রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিমের পক্ষ থেকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে। প্রিয় শ্রোতা, মনে রাখবেন অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য জানিয়ে দেব সেরা প্রশ্নকর্তার নাম, তাই আমাদের সাথে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে।
হ্যালো রে কিসে দাদা শুনছি আপনাকে প্রেসিডেন্টের কথা শুনবো সকলে মিলে প্রেসিডেন্টের কথা শুনবো সকলে। আমাদের সাথে SMS করে সাদিয়া আছেন বুড়িরচর থেকে। তিনি লিখেছেন, ঘূর্ণিঝড়ের সময় পানিতে ডুবের মৃত্যুর ঘটনা অনেক সময় ঘটে, এজন্য আমাদের কী ধরনের বাড়তি সতর্কতা থাকতে হবে? সাধারণত শিশুরা, ছোট ছোট বাচ্চারা, যেমন আমরা এই বালতি পানি দেওয়া কাজ করি বা বড় বড় পাত্রে পানি দেওয়া কাজ করি, ওই কাজগুলোর শেষে বালতি এবং পাত্রগুলোকে ঢেকে রাখতে হবে, যাতে পানি শূন্য করে রাখতে হবে। এবং শিশুরা যখন গোসল করে তখন আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তারা যাতে পানিতে ডুবে না যায়। এবং আমাদের বাড়ির আশেপাশে যে ডুবা নালাগুলো আছে সেইগুলোও যাতে তারা না যায়। এবং বাচ্চাদের আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চাদের যাতে আমরা অল্প বয়সে ছোটোকালে যাতে সাঁতারগুলো শিখাইতে পারি, যাতে তারা পানিতে পড়ে গেলেও সাঁতার কেটে তারা উঠতে পারে। তো পুকুর এবং ডুবার চারপাশে আমরা উঁচু করে দিব, যাতে এই শিশু বাচ্চারা পানিতে ডুবে না যায়। তো যাই হোক, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বর্ষাকালে বিশেষ করে, যাতে বাচ্চারাও পুকুর পাড়ে না যায় বা পুকুরে না পড়ে। জি, ধন্যবাদ প্রিয় অতিথি মেসফাউর রশিদ, উপপরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরগুনা। এবারে আপনার কাছ থেকে জানতে চাই, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত? আসলে ঘূর্ণিঝড়ের পরে যেটা আমাদের প্রধান কাজ হলো বাড়ি ফিরে যাওয়া। বাড়ি ফিরে গিয়ে কি করতে হবে আমাদের যেটা আগেই বলেছিলাম, প্রস্তুতিমূলক ব্যবস্থা যেটা ছিল, আমাদের নিরাপদ পানি এবং খুব না খাবার রাখা। সেই নিরাপদ পানিগুলো আমরা খাবো। যদি নিরাপদ পানি না খাই তাহলে আমাদের রোগ বেড়ে যাবে। রোগ বেড়ে গেলে আমাদের মহামারী আকার ধারণ করতে পারে। তাহলে আমরা নিরাপদ পানি খাবো। এবং এটাও বলেছিলাম যে আমরা টিউবওয়েলের ঢাকনাটা খুলে রাখবো। তখন আমরা টিউবওয়েলের ঢাকনাটা যদি লাগাই পলিথিনটা সরে, তাহলে আমরা নিরাপদ পানি পাবো। এবং শুকনা খাবার যেগুলো আমরা মাটির নিচে পুঁতে রাখার কথা বলেছিলাম, সেগুলো আমরা বের করে শুকনা খাবারগুলো খেতে পারবো। এবং আমাদের বাড়ির আশেপাশে যেহেতু অনেক পশু পাখি মারা যাবে, পরিবেশ নষ্ট হবে, তখন আমরা ব্লিচিং পাউডার দিয়ে সেই পরিবেশগুলোকে ভালো শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করব, নিরাপদ করব। এবং আমরা তখন যেই আশেপাশে যে ঘরগুলো আমাদের ভেঙে গেছিলো সেগুলোকে আমরা শক্ত করে আবার বাঁধবো। আবারও আমরা বেশি বেশি করে গাছপালা লাগাবো, যাতে পরবর্তীতে ঘূর্ণিঝড় হলে যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয়। জি, ধন্যবাদ। আমাদের সাথে দেখতে পাচ্ছি সোহাগ মিয়া কমেন্ট করে লিখেছেন, ঘূর্ণিঝড়ের সময় খবর জানার জন্য টোল ফ্রি নম্বর কোথায় যোগাযোগ করা যেতে পারে, যে টোল ফ্রি যে নম্বরগুলো রয়েছে সে সম্পর্কে যদি একটু বলেন। যেমন 1090 আছে, 333 আছে, এগুলোতে আমরা টাকা পয়সা ছাড়া, খরচ ছাড়াই আমরা ঘূর্ণিঝড়ের মেসেজগুলো পেয়ে থাকি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে। তাহলে আমরা 1090টা মোটামুটি ভালো কাজ করে, এবং 333তেও আমরা জানতে পারি। এবং সর্বশেষ 999 আছে, সেখানেও চাইলে কিন্তু যোগাযোগ করা যেতে পারে। আশা করি সোহাগ মিয়া আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় শ্রোতা, শুনছেন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। 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 রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। শেষ বেলায় আমরা শুরুতেই বলেছিলাম, অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানিয়ে দেব যে সেরা প্রশ্নকর্তার নাম। তার আগে যারা অনুষ্ঠানটি শুনেছেন, প্রশ্ন করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নামটি ঘোষণা করার জন্য আজকের স্টুডিওতে উপস্থিত অতিথিকে অনুরোধ জানাচ্ছি।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে আমাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখা উচিত, এটা প্রশ্নটা করেছিলেন স্বর্ণা। আমি স্বর্ণাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি প্রশ্ন করার জন্য, কারণ এটাই আমাদের মূল কাজ। ঘূর্ণিঝড়ের পূর্বে আমরা কি ধরনের পূর্ব প্রস্তুতি নিব, আমাদের পূর্ব প্রস্তুতি যত ভালো হবে তত ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা চেষ্টা করতে পারবো এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাল্লাহ। তো স্বর্ণাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমি স্বর্ণাকেই প্রশ্ন করতে হিসেবে জি, আজকের আমাদের যে বিষয়টি ছিল যে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি, এবং স্বর্ণার প্রশ্নটিও সেই বিষয় ছিল, যার কারণে আমরা এই প্রশ্নটিকে আজকের সেরা প্রশ্ন হিসেবে নিয়েছি। যারা প্রশ্ন করেছেন, SMS করেছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি কমেন্ট বক্সের শেষ বেলায় এসে আশিকুল ইসলাম শিহাব, তিনিও বরগুনা রেড ক্রিসেন্টের একজন সিনিয়র যুব সদস্য, যুক্ত হয়েছেন শেষ পর্যায়ে এসে, লিখেছেন ভেরি গুড প্রোগ্রাম, ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামী 17 মে 2025 শনিবার বিকাল 3:30টায় একই রেডিওতে একই তরঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে, আর পুনঃপ্রচারিত হবে পরের দিন বিকাল 3:30টায়। শোনার আমন্ত্রণ রইল। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে নিরাপদে রাখুন। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে।